বেসরকারি খাতে জটিলতা কমাতে নীতি সহায়তার সিদ্ধান্ত, 24 ঘন্টা চালু থাকবে বন্দর এয়ারপোর্ট। মার্কিন দূত সার্জিও গোরো জানিয়েছেন বিনিয়োগ আগ্রহের কথা। We just finished a very good meeting with the Honorable Prime Minister. সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়। বাংলাদেশ সফরে মধ্যপন্থী রাজনীতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন বিশেষ দূত। এই অঞ্চলে চীন ঠেকাও নীতির বার্তাও ছিল স্পষ্ট। চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত, মন্তব্য জামায়াত আমিরের। নাহিদের অভিযোগ, বিরোধী দলকে দমনে দেখা যাচ্ছে পুরনো কায়দা। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার নির্মম আয়নাঘর চোখে দেখলেন ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী। ছাড় পাবে না আলামত নষ্টকারীরা। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জুলাইয়ে প্রিজন ভ্যানের সামনে দাঁড়ানো নুসরাত, টিন নিয়ে ঢাল বানানো নাসিররা জুগিয়েছেন প্রেরণা। বীরত্বের স্বীকৃতি নয়, চান ন্যায় বিচার। মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয়, আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয় না। ইউক্রেনের রাজধানীতে 12 দফা মিসাইল, ড্রোন হামলা রাশিয়ার, 9 জনের প্রাণহানি। কিয়েভের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে। দেশের বেসরকারি খাতের জটিলতা কমাতে নীতি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক বৈঠকে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আরও সহজতর করতে কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আলোচনা হয়। এছাড়া আমদানি রফতানির সুবিধার্থে 24 ঘন্টায় বন্দর ও এয়ারপোর্টের কাস্টমস সেবা চালু রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, বিদেশি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় আজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক করলেন সরকার প্রধান। সভায় বেসরকারি খাতের সমস্যা ও সমাধানে করণীয় জানতে চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের ক্ষেত্রে কাস্টমস ও আয়কর বিভাগে কী ধরনের বিড়ম্বনা তৈরি হয় তাও জানার চেষ্টা করেন। তাৎক্ষণিক বেশ কিছু সমাধানও দেন সরকার প্রধান। আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়, কীভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরও এনহ্যান্স করব। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কীভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক জোনে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জানান বেসরকারি খাতের জন্য তার সরকারের নীতি সহায়তা থাকবে। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি এবং সেই বাজেটের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সেগুলো নীতিমালাগুলোকে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ব্যবসায়ীরাও প্রকাশ করেন সন্তোষ। বলেন সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে ঘুরে দাঁড়াবে বেসরকারি খাত। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। সভায় সিদ্ধান্ত হয় 2 মাস পর পর প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গোর জানালেন, বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তাঁর দেশের
বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন শীর্ষ 25টি মার্কিন কোম্পানির প্রতিনিধি। মার্কিন দূত জানান, প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বাংলাদেশের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়ে গণতান্ত্রিক যাত্রায় ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় 45 মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে বৈঠক নিয়ে সন্তুষ্টির কথাও জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. বৈঠকে তারেক রহমান সরকারের রাষ্ট্র পরিচালনা নীতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের দূত। দুই দেশের বহুমাত্রিক বহুপাক্ষিক সম্পর্ককে অর্থনীতিতে রূপান্তর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। গণতান্ত্রিক এই পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল বাংলাদেশের সাথে থাকবে। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়েন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিন দূত। আরিফিন শাকিব, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাংলাদেশকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সেই সাথে দক্ষিণপন্থা নয়, মধ্যপন্থী রাজনীতিতে সমর্থনের কথা দেশটি পুনর্ব্যক্ত করেছে ধারণা বিশ্লেষকদের। এছাড়া যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে মনে করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies. আবার মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্ক বার্তার উন্নয়ন ইতিবাচক বার্তা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে $8 বিলিয়ন রফতানি করি, এই $8 বিলিয়ন আপনি ইকুয়ালাইজ করে ফেলতে পারেন। আমি যদি $8 বিলিয়ন বা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়ে যাই, তাহলে কিন্তু আমি যেটা নিয়ে আমরা চিন্তিত মাঝে মধ্যে প্রশ্ন করি, তো সেটাকে আমি নিউট্রালাইজ করতে পারি বা কম্পেনসেট করতে পারি। তাদের কাছ থেকে যদি আমি বিনিয়োগ চাই, সেটা আপনি ডিএফসি বা সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, আমার এখানে অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। সরকারের ওপরে সরকারের পলিসিতে আমেরিকানদের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। ইতোমধ্যেই যতটুকু বোঝা যায় যে বাণিজ্য আরও কিভাবে সহজীকরণ করা যায় সেগুলো নিয়েও আলাপ হচ্ছে। আর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সাথে সাথে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিককালে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং চীনের যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, এটাও কিন্তু তাদের জন্য একটা চিন্তার কারণ। এবং সেটা আমরা আমাদের অ্যাডভান্টেজ বা আমাদের নিজেদের প্রয়োজন এটা কাজে লাগে। কারণ চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। যখন একটা দেশ প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি গ্রহণ করে, তখন সেই প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি কি চায়না লিনিং হচ্ছে নাকি এক্সিস্টিং যে ইউএস লিনিং ব্যাপারটা রয়েছে সেটা অব্যাহত থাকছে, সেটা নিয়ে তো একটা আলাপের জায়গা থাকতেই পারে।
ব্যবসা আর বিনিয়োগের স্বার্থেই বাংলাদেশে যাতে অস্থিরতা না থাকে সেই বার্তাও হয়তো ছিল ট্রাম্পের বিশেষ দূতের। বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশনটাকে যদি টেকসই করতে হয় তাহলে এখানে একটা রিকনসিলিয়েশন তারা চায়, এবং এখানে একটা দক্ষিণপন্থী উত্থান হচ্ছে যেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা আছে, যেটাকে তারা একটু শঙ্কার চোখে দেখছে। মধ্যপন্থী রাজনৈতিক রিকনসিলিয়েশনকে তারা সমর্থন করবে, এই বার্তাটা তো আমার মনে হয় থাকতেই পারে। ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ কি কেবলই সৌজন্যতা নাকি কোনো বার্তা দেয়, সেটিও কূটনীতিতে আলোচনার খোরাক। ইন্ডিয়া তাদের জায়গা থেকে কি আরও খানিকটা চেষ্টা করছে যে পলিসি দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আরেকটু কমিয়ে আনা, অন্যদিকে আমেরিকাও তাদেরকে একটা স্পেস দিচ্ছে কিনা যে ঠিক আছে যেটা আগে হওয়ার হয়েছে এখন নতুনভাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা। ভারতের আগ্রহটা হচ্ছে তার সম্পর্ক স্বাভাবিক করা, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা হচ্ছে যে এখানে যাতে চীনের প্রভাব বিস্তৃত না হয়। কাজেই প্রেক্ষাপট দুটো ভিন্ন, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের একটা কমন আগ্রহের জায়গা আছে। সবার আগে বাংলাদেশ, ক্ষমতাসীন বিএনপির এই স্লোগান বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরে এসে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন তিনি। সার্জিও গোরের সফর ও বৈঠকের প্রসঙ্গ টেনে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়িত না হলে পরিণতি ভয়াবহ হবে, এ হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া দেশব্যাপী চাঁদাবাজি দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত আমির। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে দমন পীড়নের পুরনো কায়দা দেখা যাচ্ছে, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ডিআরইউতে জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড খেলে বিভাজনের সৃষ্টি করত। জানান, সম্প্রদায়কে দলীয়করণ করা হলে সমাজে বিভাজনের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। তিনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবি দেওয়া বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যেই পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই ওই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। যারা গণভোটের রায় বাস্তবায়ন করে না তাদের গণতান্ত্রিক দল থেকে খারিজ করে দিতে হবে, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে বায়তুল মোকাররম মসজিদে তিনি বক্তব্য রাখেন। বলেন, গণভোটে হাঁ ভোট পড়েছিল 70%, এটি বাস্তবায়ন না করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তার অভিযোগ, বিএনপি ক্ষমতায় এসে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছে। বলেন, রাজনীতি করতে হবে মানুষের জন্য। চাঁদাবাজি নির্মূলের কথা একটি দলকে পীড়া দেয় মন্তব্য করে তিনি বলেন, জনকল্যাণে কাজ না করলে বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাহার করবে। জুলাই সনদ বাস্তবায়িত না করলে সংসদের ভেতরে বাইরে তীব্র আন্দোলন চলবে, দেন এই হুঁশিয়ারিও। জুলাইয়ের রক্ত ব্যবহার করে ক্ষমতায় গিয়ে এখন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, বিএনপি এখন সংবিধান সংস্কারের বদলে ছোটখাটো সংশোধনের কথা বলছে। বাংলাদেশে যদি জনগণের ভোটকে কেউ মাইনা না নেয়
তারা যে চিন্তার জন্য অপেক্ষা করছে এই জুলাই বিপ্লবের জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এই জুলাইয়ের রেজাল্ট দেখতে পাই জনগণ দেখতে চায়। সরকার তো কয় মানবো, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস, সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল, সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আজকের বৈঠকের এজেন্ডা কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। দেবাশিস, আজকের বৈঠকের মূল এজেন্ডা তো 3টি, সেটি নিয়ে বেশ আলোচনা চলছিল সারাদিন বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং তার যে মূল এজেন্ডা সেটি হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, সেটি নিয়ে বেশ রকমের গুঞ্জন, আলোচনা, নানান রকম বিষয় রয়েছে, এবং সেটি দলের নীতি নির্ধারক পর্যায়ে সেটি নিয়ে একটু বিস্তারিত কিংবা গভীরভাবে আলোচনা করতেই মূলত আজকের এই বৈঠক। এবং সেই বৈঠকের প্রাক্কালে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি বৈঠক করেছেন, সেটি রাজশাহী বিভাগের 2টো জেলা, নওগাঁ এবং জয়পুরহাট জেলার নেতৃবৃন্দের সাথে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন, এবং সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এবং সেই বৈঠকে যারা যোগ দিয়েছিলেন, অর্থাৎ নওগাঁ এবং জয়পুরহাট জেলার যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা যোগ দিয়েছিলেন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বেরিয়ে গেলেন এই বৈঠকটি শেষ করে। সুতরাং বোঝা যাচ্ছে যে স্থায়ী কমিটির যেই মূল বৈঠকটি, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেটি মূলত আরও কিছুক্ষণ পরে শুরু হবে, অর্থাৎ সেটি 7:30টায় নির্ধারিত সময়, যেখানে কিনা দলের স্থায়ী কমিটির সমস্ত সদস্য অংশগ্রহণ করবেন তেমনটি আমরা জানতে পেরেছি। এর মধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতা প্রবেশ করেছেন, সেই ছবিও আমরা দেখেছি। তবে 3টি বিষয়ের উপর মূলত আজকের এই আলোচনা হবে এমনটি জানতে পেরেছি। একটা তো রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে, যে কয়েকজন সিনিয়র নেতা এরই মধ্যে আলোচনায় রয়েছেন তাদের বিষয় নিয়ে হয়তো গভীরভাবে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমান কথা বলবেন। এর বাইরে সমসাময়িক রাজনৈতিক নানান বিষয়, অর্থাৎ দেশের যে চলমান নানান রকম বিষয় রয়েছে, সংকট রয়েছে, সেগুলো নিয়ে এই যে দলের যে নীতি নির্ধারণী মহল তাদের সঙ্গেও তিনি কথা বলবেন এমনটা জানা গিয়েছে। একই সঙ্গে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কী রকমের সিদ্ধান্ত হবে সেগুলো নিয়েও আলোচনার যেই কথাবার্তা সেটি রয়েছে। সব মিলিয়ে এই মোটা দাগে 3টি বিষয়ের উপর প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কথা বলবেন, এবং আজকে মূলত 5:30টার কিছু আগে, অর্থাৎ এখন থেকে আরও প্রায় 2 ঘন্টা আগে দলের এই কার্যালয়ে তিনি, তার যে কার্যালয় গুলশানে, এখানে তিনি প্রবেশ করেছেন, এবং তারপরেই জেলা নেতৃবৃন্দের সঙ্গে যে বৈঠকটি ছিল পূর্ব নির্ধারিত সেটি তিনি শেষ করেছেন। এবং এখন আসলে অপেক্ষা যে পরবর্তী যেই বৈঠকটি রয়েছে সেখানে কী রকমের আলাপ আলোচনা হয় সেটি দেখার, এবং নিশ্চয়ই সেই বিষয়গুলো জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দলের তরফ থেকে যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফটি করা হবে তখন কিনা আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার বিচারে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাব 1-এর কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, এসব সেলে বছরের পর বছর বন্দীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয় প্রসিকিউশন। গোপন বন্দিশালা টিএফআই সেলের একটি কক্ষে আমি আছি। পুরো একটি কক্ষের মধ্যে আরও ছোট ছোট অসংখ্য কক্ষ রয়েছে যেখানে একজন মানুষকে রাখা হতো। যদি আমি পরিমাপ করি, এক একটি কক্ষের যে আয়তন সেটি 2 ফুটের মতো। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার গোপন কক্ষগুলো যেন এক একজন বন্দির আর্তনাদের নির্মম গল্প। কখন সূর্য উঠেছে, কখন ডুবেছে তা দেখা তো দূরের কথা, বোঝাও ছিল অসম্ভব। গোপন এই কক্ষগুলোর অবস্থান র্যাবের টিএফআই সেলের একেবারেই নিচতলায়। ওই রুমেই টয়লেট,
যেগুলোকে বলা হতো ডেথ সেল। এখানে বছরের পর বছর আটকে রাখা হতো গুম করা ব্যক্তিদের, যাদের অনেকেই 5 আগস্টের পর মুক্তি পান। গণঅভ্যুত্থানের পর গুমের এমন গুরুতর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে ঘটনায় সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচার করা হচ্ছে, সেই ঘটনাস্থল এবার সরাসরি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি, সঙ্গে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। এদিন টিএফআই এর ছোট বড় 29টি কক্ষ পরিদর্শন করা হয়। চিফ প্রসিকিউটর জানান, অন্যায়ভাবে বন্দীদের এখানে দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন সবই চলেছে আইনি প্রক্রিয়ার বাইরে। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বন্দী রাখা হয় এখানে, ছিলেন ব্যারিস্টার আরমানো। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। 5 আগস্টের পর আয়নাঘরের চিহ্ন মুছে ফেলা বা পরিবর্তন করে আলামত যারা নষ্ট করেছেন তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনের সময় সাথেই ছিলেন গুমের শিকার পরিবারের সদস্যরা। তারা চান দৃষ্টান্তমূলক সাজা। এই আমার ভাইয়ের মতো, সুমন ভাইয়ের মতো যাদেরকে তুলে নিয়ে এসছে এবং গুম হয়ে যাওয়া মানুষদের আসল সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিকে টিএফআই সেলকে বন্দিশালা বলতে নারাজ আসামিদের আইনজীবীরা। তাদের মক্কেল, র্যাব কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। ভাই প্রথমত হচ্ছে আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন। যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি একটা মিল নেই। 6 আগস্ট ডিজিএফআই এর গোপন বন্দিশালা জিআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের এই টিম। এর আগে ডিজিএফআই এর সাথে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের এই সেলগুলো পরিদর্শন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা এখন কারাগারে। তারা তখন ছিলেন র্যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই মানে একটি প্রেরণা, একটি উদ্যম আর হাজারো জানা অজানা বীরত্ব গাথা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হলো, তবু এখনও বিচার স্বীকৃতি নিয়ে আছে প্রশ্ন। জুলাই আন্দোলনে সাহসের যোগান দিয়েছিলেন যারা, তাদের অনেকেই নেননি কোনো স্বীকৃতি। জুলাই অভ্যুত্থানের 2 বছর কেমন দেখছেন তারা, সেটি দেখব সুমায়া ঐশী রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান মাথায় এলেই ঠিক কোন কোন চিত্র চোখের সামনে ভেসে ওঠে? গুলি খাইছে একটা। জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণার চিত্র ছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই এখন রাজনীতি এবং ক্ষমতার বলয় থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছেন। তাদের থেকে শুনবো 2 বছরে জুলাইকে কতটা ধারণ করা সম্ভব হলো। আচ্ছা, জুলাই অগ্নিকন্যা খ্যাত এই নুসরাতকে মনে আছে? জুলাইয়ের উত্তাল একদিনে এভাবেই পুলিশের প্রিজন ভ্যানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত। কিছু কিছু জায়গায় অলরেডি আপনার জুলাইকে ধারণ করা যে পোস্টারগুলো আছে, সেখানে নির্দিষ্ট দলের ব্যানার মানে পোস্টার লাগানো। জুলাইয়ের অদম্য সেই অভিজ্ঞতার উপর ভর করে এখন নুসরাত অনেকটাই সাহসী। তবে তার মতে এই 2 বছরে জুলাইকে অনেকখানি ভুলিয়ে দেয়া হয়েছে। গতবার প্রত্যেকটা ডে সুন্দরভাবে সরকারিভাবে পালন করা হয়, কিন্তু এই বছরে সেটা কিছুই হয় নাই। একটা বছরের মধ্যে এত গ্যাপ, এটাকেই হয়তো বলে কালচারাল ফেসিজম, মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয়, আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। জুলাই আন্দোলনের সময় এই ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এইখান থেকে আমি আসলে একটা টিন ছুটাই, টিনটা ছুটাই আসলে এইখানে নিয়ে টিনটাকে 2 ভাগ করি। এরপরে ওইখানে ছিল পুলিশ ছিল, প্রশাসন ছিল ওইখানে, আর প্রশাসনের পাশে ডান পাশে ছিল আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এরা। সশস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সামনে ঠুনকো এক টুকরো টিন নিয়ে বীরত্ব চিত্তে দাঁড়িয়েছিলেন নাসির। জুলাই যোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না পেলেও আক্ষেপ নেই তার।
মানে আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি। আর টিনের ভিতরে যখন এসে ছড়াগুলিগুলো পড়তেছিল তখন বৃষ্টির ফোঁটার মতো আসলে আওয়াজ হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। বাট ওই সময় আমার হাতে, কপালে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। আমার বিষয়টা অনেকেই দেখছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ দেখছে, কিন্তু এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। জানা অজানা এমন অসংখ্য ত্যাগ আর সাহসী ঘটনাই জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। তার কতটাই বা সামনে এসেছে আর কতটাই বা আমরা জানি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব অজানা বীরত্ব গাথাগুলো সামনে আসুক, অপরাধীদের বিচার হোক, সেই দাবি এখন আপামর জনতার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংসদে জাতীয় সমস্যা সমাধানের পরিবর্তে যারা রাজপথে বেশি সক্রিয়, গঠনমূলক আলোচনা না করে আন্দোলনে বেশি আগ্রহী, প্রয়োজনে তাদের প্রতি কঠোর হতে পারে সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ আমলের নানা নৃশংস কাণ্ডের স্থিরচিত্র প্রদর্শনী সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। ২৪-এর গণ অভ্যুত্থান সহ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম, খুন, গুপ্ত হত্যা সহ নানান অপকর্মের সাক্ষী বাংলাদেশ। সেসব দুঃসহ সময়ের স্মৃতিচারণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছে ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। আয়োজনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ৭১-এর পর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে তা কল্পনাও করেনি দেশবাসী। বিএনপি এখন গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে রণাঙ্গনের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আয়োজনে বিএনপির ১৭ বছরের সংগ্রামকে স্মরণ করেন তথ্যমন্ত্রী। বলেন, ১৭ বছরের সংগ্রামের আবহে যে তরুণরা বড় হয়েছে তারাই ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছেন। মন্ত্রী বলেন, সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেয়ে অনেকে রাজপথেই বেশি সক্রিয়। তারা গঠনমূলক আলোচনায়ও বসতে চান না। দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে আঙুল বাঁকা করতেও সরকার পিছুপা হবে না বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। আলোচনা সভা শেষে আলোকচিত্রগুলো ঘুরে দেখেন মন্ত্রী। সারা দেশ থেকে শতাধিক চিত্র সাংবাদিকের পাঠানো ছবি থেকে নির্বাচন করা হয়েছে এগুলো। ২৪-এর আন্দোলনের পাশাপাশি সেখানে স্থান পেয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের নানান স্থির চিত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন সার্বজনীন, কেউ যেন বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে সেজন্য তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জুলাই শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের আয়োজনে রিমেম্বারিং জুলাই অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চিহ্নিত করতে হবে। দেশ, গণতন্ত্র ও মানবতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন সবাইকে সমান মর্যাদায় স্মরণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে বিভাজন তৈরির অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় শহীদ পরিবার ও আহতদের অভিযোগ, চিকিৎসা ও পুনর্বাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। আজকের জুলাই অভ্যুত্থানকেও যখন আমরা মূল্যায়ন করব তখন খেয়াল রাখতে হবে
কোনো মহল যাতে তার মতো করে এটাকে একটা নতুন নামে নামকরণ করতে না পারে। এই আন্দোলন, এই সংগ্রাম সার্বজনীন। রাজধানীর দুটি মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে আশুলিয়ার একটি প্রেসার কুকার টাইপের বোমা উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। সম্প্রতি একের পর এক এমন ঘটনায় কি বলছে সিটিটিসি, বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দুপুরে পুলিশ খবর পায় মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সদৃশ্য একটি বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে স্টেশন এলাকায় সতর্কতা জোরদার করা হয়। চলে সন্দেহজনক ব্যক্তির পরীক্ষা। একই সময়ে খবর আসে ফার্মগেট মেট্রো স্টেশনেও দেখা গেছে বোমা সদৃশ্য বস্তু। সেখানেও ছুটে যায় বোম ডিসপোজাল ইউনিট। তবে দুটি ব্যাগ তল্লাশি করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ছিল পান সুপারি, জর্দার কৌটা ও ময়লা আবর্জনা। অন্যদিকে আশুলিয়ার একটি মুদি দোকানে পাওয়া প্রেসার কুকার টাইপের একটি বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার হওয়া দুটি ছাতা টাইপ বোমাও নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছিল। বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান জানান, মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া পরিত্যক্ত ব্যাগগুলো ছিল না বিস্ফোরক। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। আর ফার্মগেট এলাকাতে যে বস্তুটি পাওয়া যায় সেটি একটি বস্তার মতো, তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। বলেন, প্রতিটি পরিস্থিতিকেই পৃথক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে মতিঝিল মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া বোমার ব্যাপারে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চায়নি সিটিটিসি। মিরপুর 10 আজকে যে ঘটনাটা এবং ফার্মগেট দুটো বিচ্ছিন্ন ঘটনা, এগুলির সঙ্গে তো সেখানে কোনো এক্সপ্লোসিভস বা ক্ষতিকর এখানে কোনো কিছু পাওয়া যায়নি। সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা। সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগ দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টেকনিক্যাল এডুকেশন ছাড়া বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে কারিগরিতে বাজেট বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণ সভা এবং সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করার কথা জানান মন্ত্রী, যার মধ্যে 2টি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই করা হবে। অনুষ্ঠানে 24-এর আন্দোলনে আহতরা অভিযোগ করেন, জুলাইকে বিক্রি করে অনেকেই অনেক কিছু করছেন। সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনে ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইলের কালীহাতিতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং একাধিক পেশার সুযোগ পায়, সেজন্য এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ইতিমধ্যেই শিক্ষার্থীদের নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন। এমন সিনসিয়ার সরকার ও প্রধানমন্ত্রী দেশে আগে কখনো আসেনি এমন মন্তব্য করে স্বাস্থ্য খাতে কোনো অনিয়মে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই সরকারের
অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাড় দেওয়া হবে না। পরিদর্শনের সময় হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড, ফার্মেসি সহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী। চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি মজুদ থাকা ওষুধের মান ও সরবরাহ ব্যবস্থাও পরীক্ষা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের পাশে থাকা দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও অফিস সময়ে ক্লিনিকে চিকিৎসা দেয়ায় 2 চিকিৎসককে শোকজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিলও না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারাও শেষ হবেন। সবাই মিলে চলেন, মানুষের সুস্বাস্থ্য দান করি, আমাদের দেশটা উঠে যাবে। একজন চিকিৎসকের শিক্ষা জীবনের সিংহভাগ খরচ বহন করে রাষ্ট্র। নিয়মের ফাঁক আর দুর্বল ব্যবস্থাপনায় সেই সরকারি চিকিৎসকদের সেবার বড় অংশই চলে যাচ্ছে বেসরকারি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কঠোর নীতিমালা, প্রণোদনা কিংবা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস নিশ্চিত করা না গেলে সরকারি চিকিৎসা সেবার বরাদ্দ বৃদ্ধির সুফল সাধারণ মানুষের অধরাই থেকে যাবে। যদিও চিকিৎসকদের দাবি, কর্মঘণ্টার বাইরে সেবামূলক কাজে যুক্ত হতে আইনি বাধা নেই। তানজিম শাফিনের প্রতিবেদন। বিকেল 5টা, সরকারি হাসপাতালে বহির্বিভাগে সেবা যখন সীমিত, বন্ধ রোগী দেখা। বেসরকারি হাসপাতালে তখন ব্যস্ততম সময়। উচ্চ মূল্য হলেও বাধ্য হয়েই সেখানে ভিড় করেন রোগী ও স্বজনেরা। অভিজ্ঞ ডাক্তারের খোঁজ নিয়ে দূর দূরান্ত হতেও আসছেন তারা। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রোগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। শিশুদের মধ্যে উনি অনেক ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। খোঁজ সংবাদ পাইয়া পরে আসছি আমরা। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো। সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ থাকলেও বেসরকারি হাসপাতাল বা চেম্বারে রোগীদের পছন্দের শীর্ষে সরকারি চিকিৎসকরাই। আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশের 80% বেশি সরকারি চিকিৎসক বেসরকারি প্র্যাকটিসের সাথে যুক্ত। কয়েক দশকে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কারিগরি বিনিয়োগ হলেও কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। নিশ্চিত করা যায়নি চিকিৎসকদের সার্বক্ষণিক দায়বদ্ধতা কিংবা আলাদা রোগী দেখার সুযোগ। সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে বিরাট একটা আয়োজন আছে। ধরেন ওটির কথাই যদি বলি, নিটোর বা পঙ্গু হাসপাতালে 30টার উপরে ওটি। 2016 বা এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ হলো যে বিকেলবেলা ওটি করানো যায় কিনা, রুটিন ওটি। 4টা বছর আমি বলতে পারি ঢাকা মেডিকেলে, আমার ডিপার্টমেন্ট বলতে পারি, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে প্রচুর অপারেশন বেড়ে গিয়েছিল। এই জিনিসটা বন্ধ হয়ে যায় যখন কোভিড এসে হানা দিল। বাংলাদেশে 1982 সালের অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিতে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ অবারিত রাখা হয়েছে। তবে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান সহ যেসব দেশ সুনাম কুড়িয়েছে, সেখানে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চায় রয়েছে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা। ভারতের সেন্ট্রাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি অবৈধ। ক্ষতিপূরণ বাবদ 20% নন প্র্যাকটিসিং বা এনপিএ ভাতা পান চিকিৎসকরা। তবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে শর্ত সাপেক্ষে বেসরকারিভাবে সেবা দিতে পারেন। তবে এজন্য এনপিএ ভাতা বাতিল ও স্বাস্থ্য বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। পাকিস্তানের সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে এনপিএ ভাতা আরও বেশি। গ্রেড অনুযায়ী মূল বেতনের 50 থেকে 75%। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের মতো প্রদেশে চিকিৎসকদের ইনস্টিটিউট বেসড প্র্যাকটিস বা আইবিপি চালু রয়েছে। সিঙ্গাপুরে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চাকে আখ্যায়িত করা হয় মুন লাইটিং বা চাকরিবিধির চরম লঙ্ঘন হিসেবে। তবে নির্দিষ্ট কিছু বিশেষজ্ঞ চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরেই প্রাইভেট রোগী দেখার অনুমতি দেয়। তবে তা মোট কর্মঘণ্টার 30% বেশি নয়। জনগণের টাকায় এমবিবিএস সম্পন্ন করে প্রতি বছর দেশে স্বাস্থ্য বিসিএস উত্তীর্ণ 3.5 থেকে 4 হাজার চিকিৎসক সরকারি নিয়োগ পান, কিন্তু কর্মজীবনের অধিকাংশ সময় দেন বেসরকারি ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে নিয়োগ পর্যায়ে সরকারি প্র্যাকটিসের বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য শিক্ষাবিদ। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। আমি দিল্লিটার কথা বলি, সবচেয়ে অর্থবহ যে জিনিসটা তাদেরকে দেয়া হয় সেটা হলো গবেষণা করা তাদের জন্য ম্যান্ডেটরি, এবং তারা এই গবেষণার জন্য যে টাকা পান সেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, লোভনীয় অ্যামাউন্ট। সুতরাং তারা ওই পথটাকে কিন্তু যে কোনো ডাক্তার চুজ করে নেবেন। আস্কিং হতে হবে সরকারের যে আমি চাই, সরকার কি চায়। আমাদের মেডিকেল কলেজগুলিতে কি খুব একটা গবেষণা হয় না। শুধু প্রাইভেট চেম্বারেই ক্ষান্ত নন কোনো সরকারি চিকিৎসক, নিজেই খুলেছেন হাসপাতাল ব্যবসা। অথচ সরকারি চাকুরি বিধির 16 ও 17 নম্বর বিধি অনুযায়ী কোনো কর্মচারী ব্যবসা করতে পারবেন না। অনিয়ম রোধে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার সুযোগ রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। তুরস্কে এই সিস্টেমটা খুব ভালো কাজ করছে।
ডাক্তাররা ওখানে বাইরে কেউ যায় না, তারা হাসপাতালেই থাকে, রুগী দেখে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই সিস্টেমটা যদি আমরা বাংলাদেশেও করি ক্রমান্বয়ে, তাহলে এই কম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়েও আমরা মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দেশে সরকারি গেজেটভুক্ত 30,000-এর বেশি চিকিৎসক পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে কমে আসবে সেবাগ্রহীতার পকেট থেকে চিকিৎসা ব্যয়, নিশ্চিত হবে সরকারি অবকাঠামো ও বরাদ্দের ফলপ্রসূ ব্যবহার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনের রাজধানীকে টার্গেট করে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। শুক্রবার রাতভর কিয়েভে অন্তত 12 দফায় ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের, আহত শিশু সহ প্রায় 30 জন। ভয়াবহ এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন সেখানকার বাসিন্দারা। জ্বলছে কিয়েভ। রাতভর রুশ হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানীর বিভিন্ন স্থান। শুক্রবার রাতভর কিয়েভের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে কিয়েভে। এর পাশাপাশি শতাধিক ড্রোনও ছোড়া হয়। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে সেভচেনকিভস্কি এলাকায়। বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসযজ্ঞের নিচ থেকে আটকা পড়াদের উদ্ধারে চলছে কাজ। হতাহত হয়েছে বেশ কয়েকজন। চারপাশ অন্ধকার, একটু পরে ভয়াবহ বিস্ফোরণ। পরে আলো ফিরলে দেখি আমাদের অ্যাপার্টমেন্ট বলতে আর কিছু নেই, শুধু দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, দরজা জানলা ভেঙে গেছে, চারদিকে শুধু কাচের টুকরো। আমার আশেপাশের বহু মানুষ মারা গেছে, এক ভয়াবহ দৃশ্য। তারা বেসামরিক মানুষ আর মানব জীবনের মূল্য বোঝে না। মানুষ যখন মহাকাশে নতুন বসতি গড়ার স্বপ্ন দেখছে, তখন তারা এখনো ভূমি দখলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটি ভয়াবহ। হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভের বিস্তীর্ণ অঞ্চল। কর্তৃপক্ষের দাবি, শুধু বেসামরিক অবস্থানকেই লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ শহরের ওপর ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আরেকটি হামলা চালিয়েছে রাশিয়া। শহরের 5টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে তথ্য আছে যে আমাদের শহরে 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউক্রেন এখনও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা সীমিত দেশটির। এ কারণে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলো বারবার হামলার মুখে পড়লেও প্রতিরোধ করতে পারছে না ইউক্রেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সহায়তার আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এবার ভারতের জেনজিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী কটূক্তিকারী শিক্ষার্থীদের ক্ষমার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় এই কথা দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, কটূক্তিকারীদের শাস্তি দেওয়ার চেয়ে সঠিক পথ দেখানোই বেশি জরুরি। গেল মাসে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল হয় পুরো ভারত। বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হলেও বহু শিক্ষার্থী এখনও গ্রেপ্তার রয়েছেন বলে জানায় আন্দোলনকারীরা। মাংসপেশির চোটে শুরুতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। চোট থেকে দ্রুত সেরে ওঠায় প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়া লিটন বেশ কিছু খেলা মিস করেছেন। ধোঁয়াশা তৈরি হয় তার ইনজুরি নিয়েই। দেশের স্ক্যানে কিছু না পাওয়ার কথা শোনা গেলেও বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যানের ছিল উল্টো দাবি। উইলো লেদারের আওয়াজ এমনিতেই মধুর। সেই উইলো যখন লিটন দাসের হাতে থাকে, মুগ্ধতার মাত্রা বাড়ে। লিটনের মতো ন্যাচারাল টাইমার পুরো দুনিয়াতেই খুবই অল্প আছে। শুধু শুধু কি আর ইয়ান বিশপ বলেছিলেন এলকেডি 22 গজে মোনালিসা আঁকেন?
অস্ট্রেলিয়ার সবুজ ক্যানভাসে লিটন নামের এই লিওনার্দো দা ভিঞ্চিকেই মিস করতে যাচ্ছিল টাইগাররা। মাংসপেশির চোটে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন লিটন। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও। দর্শকদের জন্য সুখবর, চোট থেকে দ্রুত সেরে ওঠায় অস্ট্রেলিয়া সিরিজের পুরোটা সময়ই দেখা যাবে লিটন শো। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং করেছেন লিটন। শুরুতে খেলেছেন বোলিং মেশিনে, ব্যবহার করেছেন গ্রানাইটের স্ল্যাব, পরে নেট করেছেন, বোলারদের বল খেলেছেন। এর আগে দিনের শুরুতে ফিটনেসের কাজ করেছেন। ট্রেইনারদের সামনে ছোটখাটো একটা পরীক্ষাও দিয়ে ফেলেছিলেন। সেই পরীক্ষায় উতরে গেছেন বলেই সুযোগ মিলেছে ডারউইন টেস্টে। জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ইনজুরিতে পড়া লিটন মিস করেছিলেন টি-20 সিরিজ। ছিলেন না জিম্বাবুয়ে সিরিজ আর এলপিএলে। ধোঁয়াশা তৈরি হয় তার ইনজুরি নিয়েই। প্রধান নির্বাচক বলেছিলেন দেশে করা স্ক্যানে কোনো কিছু না পেলেও ধরা পড়ে বিদেশে। বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যানের আবার উল্টো দাবি, দেশেই নাকি লিটনের গ্রেড 1 টিআর ধরা পড়েছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমাদের করেছে তখনও কিছু আসেনি। এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। এটাকে একটু ক্লারিফাই করবে? এটা সামান্য, হ্যাঁ ধরা পড়ছিল, এটা তেমন কিছু না, গ্রেড 1, এটা কোনো তেমন কোনো বড় কিছু না, তাই ওখানেও তাই হয়েছে, এর বাইরে কিছু না। রিপোর্টগুলো এটা ঠিক না। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই সিরিজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।